দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে শিরোনাম। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মুখোমুখি অবস্থানে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা। অভিবাসী বিরোধী সংস্থার বিরুদ্ধে একজোট বাসিন্দারা, পাল্টা প্রস্তুত ১৫০০ সেনা। অবশেষে যুদ্ধবিরতিতে সিরিয়া সরকার ও এসডিএফ। উত্তর পূর্বাঞ্চলে বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণে থাকবে সরকারি বাহিনী। বড় ধাক্কা কুর্দি বিদ্রোহীদের জন্য। গুয়াতেমালার ৩ কারাগারে দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে। নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত। স্থিতিশীলতা ফেরাতে ১ মাসের জরুরি অবস্থা ঘোষণা। আমন্ত্রণ যমুনা আইডেস্কে শিরোনাম দেখছিলেন। এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। অভিবাসী বিরোধী অভিযান ঘিরে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মুখোমুখি অবস্থানে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা। অভিবাসী বিষয়ক সংস্থা আইসিই এর এজেন্টদের ঠেকাতে একজোট হয়েছে বাসিন্দারা। নিজেদের সুরক্ষায় গড়ে তুলেছে র্যাপিড রেসপন্স নেটওয়ার্ক। তবে এবার কেবল এজেন্টরাই নয়, সেনা নামিয়ে অবৈধ অভিবাসী প্রতিহতের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। সে লক্ষ্যে প্রস্তুত থাকতে বলা হয়েছে ১৫০০ সক্রিয় সেনাকে। যত দিন গড়াচ্ছে মিনেসোটায় জোরদার হচ্ছে আইসিএ এজেন্টদের অভিযান। বাড়ি বাড়ি গিয়েও চলছে তল্লাশি। আগে থেকেই মোতায়েন রয়েছে অভিবাসী বিষয়ক সংস্থা আইসিএর অন্তত ৩,০০০ এজেন্ট। এরই মধ্যে আবার উত্তপ্ত পরিস্থিতিতে ১৫০০ সক্রিয় সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিনেসোটায় মোতায়েন হতে পারে যে কোনো সময়। এমন পরিস্থিতিতে নিজেদের সুরক্ষায় ভলান্টিয়ার কমিউনিটি গড়ে তোলা হয়েছে মিনেসোটার বিভিন্ন অংশে। এজেন্টদের বিরুদ্ধে গঠন করেছে র্যাপিড রেসপন্স নেটওয়ার্ক। বিশেষ মেসেজিং অ্যাপ চালু করেছে তারা, যেখানে লাইভ আপডেট দেয়া হবে। এজেন্টরা কাছাকাছি এলেই দেয়া হবে সংকেত। বাঁশি, গাড়ির হর্ন বাজিয়ে জানানো হবে প্রতিবাদ। কোনো এলাকা থেকে সংকেত পেলেই যত বেশি সম্ভব মানুষ জড়ো হবে সেখানে। আইসিই অথবা কাস্টমস বর্ডার পেট্রোলের গাড়ি যায় কিনা নজর রাখা হচ্ছে। আমাদের মধ্যে সিগন্যাল চ্যাটের ব্যবস্থা করা হয়েছে, ভয়েস কল রয়েছে। কোনো কিছু দেখা মাত্র জানিয়ে দেওয়া হবে। কোথা থেকে কোন দিক যাচ্ছে সাবধান করা হবে। যখন বাইরে ছিলাম সতর্কবার্তা পেয়েছি যে আইসিইর 2টি গাড়ি আসছে এবং পিপার স্প্রে ছুটছে। দ্রুত সেদিকে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ যখন প্রতিবাদ জানাতে বেশি মানুষ হাজির হয় সেখানে সহিংস কর্মকাণ্ড করতে পারে না এজেন্টরা। জানুয়ারির প্রথম সপ্তাহে আইসি এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী অভিবাসী নারী রেনে গুডের মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হয় রাজ্যটিতে। বিক্ষোভ দমনে সরকার কঠোর অবস্থানে গেলে আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। নানা নাটকীয়তার পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তি করল সিরিয়ান সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ। শর্ত অনুযায়ী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে সরে যাবে বিদ্রোহীরা। সেখানকার নিয়ন্ত্রণে থাকবে সরকারি বাহিনী। এর পাশাপাশি তেল সহ বিভিন্ন খনিজ পরিশোধন কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণেও থাকবে সিরিয়ান সরকার। অন্যদিকে সরকারি বাহিনীর সাথে একীভূত করা হবে এসডিএফ যোদ্ধাদের। সিরিয়ান বাহিনী রাক্কায় প্রবেশের সাথে সাথে এভাবেই উল্লাসে মেতে ওঠেন অঞ্চলটির সাধারণ মানুষ। অভিবাদন জানানো হয় সামরিক বাহিনীর সদস্যদের। সরকারি বাহিনীর সদস্যরা প্রবেশের পরপরই অঞ্চলটি থেকে পিছু হটে বিদ্রোহী এসডিএফ যোদ্ধারা। গেল 14 বছরের মধ্যে প্রথমবারের মতো দেইর আল জোর কোনো নির্দিষ্ট একটি সরকারের অধীনে এলো। সাধারণ মানুষ আজ উল্লাসিত। এর মাধ্যমে অবসান হলো গেল 2 সপ্তাহ ধরে চলে আসা সংঘাতের। 14 দফা শর্তের বেশিরভাগই এসডিএফ এর বিপক্ষে গেছে। চুক্তি অনুযায়ী সরকারি বাহিনীর সাথে একীভূত করা হবে এসডিএফ কে। এছাড়া আরব সংখ্যাগরিষ্ঠ প্রদেশ দেইর আল জোর ও রাক্কা থেকে সরে যেতে হবে এসডিএফ কে। 10 বছরের বেশি সময় ধরে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল এসডিএফ। এই মুহূর্ত থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ঘোষণা করছি। এর পাশাপাশি ওই অঞ্চলে থাকা আরব গোত্রগুলোকেও সংযত থাকার আহ্বান করছি। স্থিতিশীলতা পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত চুক্তির শর্তগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করব আমরা। এদিকে এই চুক্তিকে সিরিয়া রাজনীতির জন্য বড় পরিবর্তন হিসাবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়া সহ তুরস্ক এবং ইরাকের বিভিন্ন অঞ্চল নিয়ে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছিল বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ।
মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপর যে কোনো ধরনের হামলা হলে সূচনা হবে সর্বাত্মক যুদ্ধের, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্যান্ডেলে দেয়া পোস্টে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন তিনি। বলেন, ইরানের অর্থনৈতিক দুরবস্থার জন্য যুক্তরাষ্ট্র তার মিত্রদের দেয়া অমানবিক নিষেধাজ্ঞাই দায়ী। 1979 সালের ইসলামী বিপ্লবের পর চলতি মাসেই সবচেয়ে রক্তক্ষয়ী বিক্ষোভের সাক্ষী হয় ইরান। গত মাসের শেষে আন্দোলন ছড়ায় ইরান জুড়ে। সংশ্লিষ্ট মানবাধিকার প্রতিষ্ঠানের দাবি 500 নিরাপত্তা কর্মী সহ 5000 মানুষের মৃত্যু হয়েছে বিক্ষোভ ঘিরে। আন্দোলনকারীদের উপর হামলা বন্ধ না হলে হস্তক্ষেপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকে পাশ কাটিয়ে এবার নিজস্ব প্রযুক্তির ইন্টারনেট ব্যবস্থা আনছে ইরান। থাকবে আলাদা সামাজিক যোগাযোগ মাধ্যম, নিজেদের উদ্ভাবিত সার্চ ইঞ্জিন, এমনকি মেসেজিং অ্যাপ, যেখানে তথ্য যোগাযোগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতেই থাকবে। আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুযোগ থাকলেও তা একেবারেই সীমিত করা হবে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচের বরাত দিয়ে এমনটা দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ডিসেম্বরের শেষ সময় থেকে আন্দোলনে উত্তপ্ত ইরান। অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হলেও ক্রমেই তা রূপ নেয় সরকার বিরোধী জনরোষে। এতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিক্ষোভকারীদের ফুঁসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে। ফলাফল, দেশটির ইতিহাসের সবচেয়ে সহিংস বিক্ষোভে পরিণত হয় আন্দোলনটি। বিক্ষোভ দমাতে 8 জানুয়ারি দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় ইরান সরকার। বিক্ষোভকারীরা অবৈধভাবে স্টারলিংক দিয়ে ইন্টারনেট সংযোগ স্থাপন করলে সেটিও অকার্যকর করে দেওয়া হয়। এতে জনক্ষোভ অনেকটাই প্রশমিত করতে সফল হয় খামেনি প্রশাসন। এমন অবস্থায় ধীরে ধীরে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা ফিল্টার ওয়াচ বলছে, এই লক্ষ্যে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি নির্ভর আলাদা ইন্টারনেট ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির সরকার, যেখানে তথ্য ও যোগাযোগের নিয়ন্ত্রণ পুরোপুরি রাষ্ট্রের হাতে থাকবে। শুধু তাই নয়, ইরানের জাতীয় ইন্টারনেট ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং প্ল্যাটফর্ম ও নেভিগেশন সেবা। এছাড়াও নেটফ্লিক্সের মতো ইরানের নিজস্ব স্ট্রিমিং সাইট আনারও পরিকল্পনা রয়েছে। তবে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ একেবারেই সীমিত করা হবে। শুধুমাত্র নিরাপত্তা ছাড়পত্রপ্রাপ্ত বা সরকারি যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ ব্যক্তিরাই এই পরিষেবাটির সুযোগ পাবেন। বিপরীতে সাধারণ নাগরিকেরা পাবে রাষ্ট্রনিয়ন্ত্রিত জাতীয় ইন্টারনেট। 10 দিনে 200 ঘন্টারও বেশি সময় ধরে পুরোদস্তুর ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, যা বিশ্বে সরকার নিয়ন্ত্রিত সবচেয়ে দীর্ঘতম শাটডাউনের একটি। পর্যবেক্ষক সংস্থা নেটব্লকসের দাবি, দেশটিতে কার্যকর কোনো ইন্টারনেট সংযোগ নেই এখন। অনিক রহমান, যমুনা নিউজ। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে দখলকৃত পশ্চিম তীরে রাতভর ব্যাপক ধরপাকড় চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হেব্রনের জাবাল জোহর এলাকায় চলে এই অভিযান। সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা, অবৈধ অস্ত্রের দখল অপসারণ এবং এলাকায় নিরাপত্তা জোরদারের অজুহাতে অঞ্চলটির স্থানীয়দের বাসাবাড়িতে চলে তাণ্ডব। অভিযানটি আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছে তেল আবিব। জাতিসংঘের তথ্য অনুসারে চলতি বছর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সহিংসতায় রেকর্ড গড়েছে ইসরায়েলি বেসামরিকরা। পাশাপাশি গাজায় আগ্রাসন শুরুর পর পশ্চিম তীরেও বর্বরতা মাত্রা বাড়িয়েছে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত 2 বছরে ইসরায়েলি নির্যাতনে পশ্চিম তীরে প্রাণ গেছে 1000-এর বেশি ফিলিস্তিনির। গাজার বোর্ড অব পিসে যুক্ত হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রোববার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পদক্ষেপের মাধ্যমে গাজার শাসন ব্যবস্থার তদারকি কমিটিতে যুক্ত করা হচ্ছে ইসরায়েল বিরোধী আরেকটি দেশকে। তেল আবিবের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ইসলামাবাদের। শুরু থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। এমনকি নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনকে গণহত্যা আখ্যাও দিয়েছে। পাকিস্তান ছাড়াও বোর্ড অব পিসে যোগদানের আমন্ত্রণ পেয়েছে জর্ডান। এর আগে তুরস্ক ও কাতার এই প্যানেলে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এতে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে তেল আবিব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, এই বোর্ডের গঠন ইসরায়েলের সাথে সমন্বয় ছাড়াই হয়েছে। তেল আবিবের নীতির সাথে এই পদক্ষেপ সাংঘর্ষিক বলেও জানানো হয়।
গুয়াতেমালার 3 কারাগারে দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে নিরাপত্তা কর্মীরা। উদ্ধার করা হয়েছে কয়েদিদের হাতে জিম্মি 46 কারারক্ষীকে। তবে সেনা ও পুলিশের কমপক্ষে 7 সদস্যের প্রাণ গেছে এই অভিযানে। আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে 30 দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। গ্যাংবাড়িও 18-এর লিডারকে উন্নত কারাগারে স্থানান্তরের দাবিতে শনিবার গুয়াতেমালার 3টি কারাগারে দাঙ্গা লাগিয়ে কারারক্ষীদের জিম্মি করে এর সদস্যরা। শনিবার হঠাৎ করে দাঙ্গা ছড়িয়ে পড়ে গুয়াতেমালার 3 কারাগারে, যার নেপথ্যে ছিল কুখ্যাত গ্যাং বাড়িও 18-এর সদস্যরা। মূলত গ্যাং লিডারকে উন্নত সুযোগ সুবিধা সম্পন্ন কারাগারে স্থানান্তরের দাবিতে অন্তত 46 কারারক্ষীকে বন্দী করে কয়েদিরা। এ ঘটনার জেরে রোববার ভোরে এই কারাগারগুলোতে যৌথ অভিযানে নামে পুলিশ ও সেনাবাহিনী। 24 ঘন্টারও কম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানের পর গ্যাং লিডারকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। দাঙ্গা শুরু হওয়ার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সক্ষম হয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী। বিদ্রোহের জন্য দায়ী গ্যাং লিডারদের নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু কারাগারগুলোতে অভিযানের পরপরই রাজধানীতে পুলিশ সদস্যদের উপর বিচ্ছিন্নভাবে হামলা শুরু করে গ্যাং সদস্যরা, যার জেরে 1 মাসের জরুরি অবস্থা জারি করেন গুয়াতেমালার প্রেসিডেন্ট। আজ থেকে 30 দিনের জন্য সমগ্র দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করছি। নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত, যা রাষ্ট্রের পূর্ণ শক্তি প্রয়োগ করে পুলিশ এবং সেনাবাহিনীকে গ্যাংগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সুযোগ করে দেবে। বিভিন্ন গ্যাংয়ের উৎপাতে জর্জরিত গুয়াতেমালা। অপরাধীদের ধরা গেলেও কারাগারে জায়গা দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। ফলে জেলখানাগুলোর ভেতরেও তৈরি হয় বিভিন্ন গ্যাংয়ের প্রভাব। তাই প্রায়ই ঘটে হামলার ঘটনা, তৈরি করা হয় জিম্মি পরিস্থিতি। অনিক রহমান, যমুনা নিউজ। ভয়াবহ দাবানলে পুড়ছে লাতিন আমেরিকার দেশ চিলি। প্রাণ গেছে অন্তত 19 জনের। ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন প্রায় 20,000 মানুষ। পরিস্থিতি মারাত্মক হওয়ায় রোববার দক্ষিণের নিউব্লে ও বিওবিও অঞ্চলে রাষ্ট্রীয় বিপর্যয় অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ। তার সংখ্যা বাড়তে পারে মৃতের সংখ্যা। দাও দাও করে জ্বলছে ঘরবাড়ি, গাছপালা। আকাশ ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। দাবানলের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে মাইলের পর মাইল এলাকা। চিলিতে ভয়াবহ দাবানল গ্রাস করেছে বহু বসতবাড়ি। ঘটেছে প্রাণহানির ঘটনাও। জীবন বাঁচাতে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে প্রায় 20,000 মানুষ। সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে অন্তত 250টি বসতবাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিউব্লে ও বিওবিও অঞ্চলের রাষ্ট্রীয় বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিস। নিউব্লে ও বিওবিও অঞ্চলের পরিস্থিতি রাষ্ট্রীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করছি, তবে দুর্ভাগ্যজনকভাবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। চিলির বন বিভাগ জানিয়েছে সারা দেশে অন্তত 24টি সক্রিয় দাবানল নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে জরুরি বিভাগ। সবচেয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে নিউব্লে ও বিওবিও অঞ্চলে। এই 2 এলাকাতেই জারি রয়েছে জরুরি অবস্থা। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। পূর্বাভাস অনুযায়ী বাতাস খুবই প্রতিকূল। আমরা সারা রাত ধরে আগুন নেভানোর চেষ্টা করছি। আমরা আগুনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। গত বছরও দেখেছি, তার আগের বছরও দেখেছি, কিন্তু প্রতি বছরই মনে হচ্ছে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এ 2 অঞ্চলে দাবানলে পুড়ে গেছে প্রায় 8,500 হেক্টর জমি। প্রবল বাতাস ও অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। সান্তিয়াগো থেকে বিওবিও পর্যন্ত তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার কারণে চিলিতে প্রায়ই দাবানলের ঘটনা ঘটে। এর আগে 2023 সালের ভয়াবহ দাবানলে ভালপারাইসো অঞ্চলে প্রাণ হারান অন্তত 130 জন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। স্পেনে দ্রুতগতির 2টি ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 39 জনে। ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত প্রায় 100 যাত্রী। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হয় এই দুর্ঘটনা। মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল একটি ট্রেন। সন্ধ্যা 6:45টার দিকে যাত্রা শুরুর 10 মিনিটের মাথায় আদামুজ শহরের কাছাকাছি লাইনচ্যুত হয় সেটি।
পাশের ট্র্যাকে গিয়ে পড়ে কয়েকটি বগি। ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেন। লাইনচ্যুত হয় দ্বিতীয় ট্রেনটিও। দুমড়ে মুচড়ে যায় অনেক বগি, এখনও ভেতরে আটকা অনেকে। হতাহতদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। স্পেনের সংবাদ মাধ্যম বলছে প্রথম ট্রেনে 300 এবং দ্বিতীয় ট্রেনে 200-র মতো যাত্রী ছিল। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পাকিস্তানের করাচিতে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 14 জন হয়েছে। এই ঘটনায় নিখোঁজ কমপক্ষে 70 জন। কর্তৃপক্ষ জানায় প্রায় 24 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাতে জিন্না রোডের গুল প্লাজা শপিং মলে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ভেতরে আটকা পড়েন ক্রেতা বিক্রেতা সহ বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের বেশিরভাগের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। অভিযোগ উঠেছে আগুন লাগার পর দ্রুত ব্যবস্থা না নেয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। প্রাথমিক তদন্তে জানানো হয় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। চীনের উত্তরাঞ্চলে একটি কারখানায় বিস্ফোরণে অন্তত 2 জন নিহত হয়েছেন। রোববারের এই ঘটনায় আহত হয়েছেন 84 জন। নিখোঁজ রয়েছেন কারখানার 2 কর্মী। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ইউনাইটেড স্টিল নামক কারখানাটি ইনার মঙ্গোলিয়া প্রদেশের বাওগাং এলাকায় অবস্থিত। বিস্ফোরণের ধাক্কায় কারখানা এবং এর আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। বিস্ফোরণের পর আগুন এবং ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার কারণ যাতে তদন্ত এখনও চলছে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক কোনো ত্রুটি থেকে এই বিস্ফোরণ ঘটে। চলমান বন্যা পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত 2 প্রদেশ পুমালাঙ্গা ও লিম্পোপোতে এখন পর্যন্ত শিশুসহ প্রাণ গেছে 37 জনের। ডিসেম্বরের শেষ থেকে অব্যাহত বৃষ্টিপাতের ফলে দেখা দেয় বন্যা। লিম্পোপোতে ক্ষতিগ্রস্তদের 1000-এরও বেশি বসতবাড়ি এবং প্রায় অর্ধশত স্কুল। ক্ষতির সম্মুখীন হয়েছে পুমালাঙ্গার 1000-এরও বেশি বাড়ি। বন্যার জেরে আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আফ্রিকার অন্যতম বৃহৎ বন্যপ্রাণী সংরক্ষণাগার ক্রুগার জাতীয় উদ্যান। ক্রমবর্ধমান জলস্রোত এবং ক্যাম্প সাইট প্লাবিত হওয়ায় সরিয়ে নেওয়া হয়েছে 600-এরও বেশি দর্শনার্থীকে। উদ্ধার অভিযানে হেলিকপ্টার মোতায়েন করেছে দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনী। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। অস্ট্রেলিয়ার সিডনি হারবারে লাফ দেওয়ার সময় হাঙরের হামলার শিকার হলো এক কিশোর। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ভাউক্লুজ এলাকার সৈকতে বন্ধুদের সঙ্গে পাহাড় থেকে লাফ দেওয়ার সময় হাঙরের হামলার শিকার হয় ওই তরুণ। পরে উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বন্ধুরা। আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক। অস্ট্রেলিয়ায় 24 ঘন্টায় হাঙরের আক্রমণের তৃতীয় ঘটনা এটি। যমুনা আইডিয়াসকে পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।